অনেকদিন পর আবার তোমাদের কাছে চলে এসেছি আমরা আমাদের সেই পড়াশোনার জার্নিতে তোমাদেরকে ভাসিয়ে নিয়ে যাওয়ার জন্য। আজকে আমি একটা ছোট্ট টপিকস আমি আলোচনা করব, এবং যেটা মেনলি তোমাদের সারা জীবনের জন্য খুব ইম্পর্ট্যান্ট। যারা ফার্মাসি, ডিপ্লোমা ইন ফার্মাসি বিশেষ করে পড়ছো, তাদের এই টপিকসটা না অনেক সময় ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রিতেও আসে, আবার ফার্মাকোলজিতেও আসে। এবং শুধু তাই নয়, তোমরা যখন পরবর্তীকালে নিজের নিজের বিজনেস করবে, বিশেষ করে ওষুধ দোকান করবে অথবা কেউ গভর্নমেন্টে জয়েন করবে, তখন এই সব ওষুধগুলো না তোমাদেরকে কিন্তু বারংবার তোমাদের কিন্তু পিছু তাড়া করে বেড়াবে। তো তার ফলে এই ওষুধগুলোর সম্পর্কে একটা ক্লিয়ার মোস্ট আইডিয়া থাকলে যেন খুব ভালো হয়। এবং এই আইডিয়াটা তোমার প্রফেশনাল লাইফকে অনেকটা ডেভেলপ করবে, এবং পাশাপাশি তোমার কি করবে না, পাশাপাশি তোমার কিন্তু পরীক্ষার জন্য খুব হেল্প করবে, বিশেষ করে ফার্মাসির বোর্ডের এক্সাম এবং ফার্মাসির এক্সিট এক্সামের জন্য। এবং শুধু তাই নয়, যারা রেলওয়ে এক্সাম ফার্মাসিস্টের জন্য বা অন্যান্য সেন্ট্রাল অথবা স্টেট গভর্নমেন্টের ফার্মাসিস্টের এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য কিন্তু আজকে এই টপিকসটা কিন্তু খুব মজাদার হতে চলেছে এবং খুব সুন্দর হতে চলেছে। তো আজকে আমি বেসিক্যালি তোমাদেরকে একটু অ্যালার্জি নিয়ে আলোচনা করব, এবং এই অ্যালার্জি আমরা প্রতিনিয়ত ব্যতিব্যস্ত হয়ে থাকি অ্যালার্জির জ্বালায়। ডিম খেতে গেলে অ্যালার্জি, বেগুন খেতে গেলে অ্যালার্জি, কাঁকড়া খেতে গেলে অ্যালার্জি, কোনো একটা জায়গায় হঠাৎ করে একটা খুব সুন্দর বডি স্প্রে একটা স্প্রে করে দিলে অ্যালার্জি, তারপর কোথাও একটা কোনো কিছু পোকামাকড় কামড়ে দিলে সেখানটায় আবার একটা অ্যালার্জিক রিয়াকশন তৈরি হয়ে যাচ্ছে। তার মানে অ্যালার্জি 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 সব জায়গায়। তো এই অ্যালার্জি সম্পর্কে আমরা কিছু আলোচনা করব, এবং এই অ্যালার্জির জন্য যে সমস্ত ওষুধগুলো মেনলি দরকার সেগুলো সম্পর্কে আলোচনা করব। তো আজ থেকে আমার সঙ্গে পেন খাতা নিয়ে একটু লিখতে বসো, এবং অনেকটা রাত হয়ে গেছে, হয়তো সবাই ডিনার করে নিয়েছো। ডিনার করে নেওয়ার পর তারপরে এখনই সবাই চলো পেন খাতা নিয়ে একটু লিখি, একটু পড়াশোনা প্র্যাকটিস করি, এবং তোমাদেরকে একটা সুন্দরভাবে আস্তে 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 করে তোমাদেরকে এই ফার্মাকো বেঙ্গলি সায়ন্তন চ্যানেলে তোমাদেরকে নিয়ে এসে আস্তে আস্তে করে পড়াশোনার স্রোতে ভাসিয়ে নিয়ে যাই। তো আজকে আমাদের টপিকস বেসিক্যালি চলো, সেটা হচ্ছে যে অ্যান্টি অ্যালার্জিক মেডিকেশনস। তো অ্যান্টি অ্যালার্জিক মেডিকেশন পড়ার আগে আমরা কিন্তু খুব ইম্পর্টেন্ট কিছু জিনিস আমরা দেখব। ফার্স্ট আমরা দেখব আমাদের কিছু ইম্পর্টেন্ট টার্মস, যেমন হচ্ছে আর্গটস। স্যার আর্গটস কি? না, আর্গটস হচ্ছে বেসিক্যালি সেই ধরনের প্রধানত এন্ডোজিনাস সাবস্টেন্স যারা কিন্তু লোকালি কিছু ফাংশন করতে পারে বা লোকালি কিছু কিউরিং করতে পারে, তাদেরকে আমরা আর্গটস বলে থাকি। তাহলে আর্গটস বেসিক্যালি কিন্তু এন্ডোজিনাস কেমিক্যাল সাবস্টেন্সেস ফাংশনিং locally like local hormone। এই টার্মটি বেসিক্যালি মানে হচ্ছে সেলফ কিওর। এই টার্মটির মানে হচ্ছে সেলফ কিওর মানে নর্মালি কাজ করা। তো লোকালি যখন কোনো সাবস্ট্যান্স আমাদের বডিতে অটোমেটিক্যালি তৈরি হচ্ছে, দিয়ে লোকালি কাজ করছে, প্রায় লোকাল হরমোনের মতো কাজ করছে, তাকেই আমরা আর্গটস বলে থাকি। এবং এই আর্গটস কিন্তু আমাদের বডির টিস্যু লেভেলে অথবা টিস্যু ফ্লুইড লেভেলে এরা কিন্তু রিলিজ হয়, এবং দিয়ে কিন্তু লোকাল অ্যাকশন করে। লোকাল অ্যাকশন দু ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে অটোক্রিন অ্যাকশন, আর একটা হচ্ছে প্যারাক্রিন অ্যাকশন। অটো মানে নিচে। ধরো এই হচ্ছে একটা গ্ল্যান্ড, এই গ্ল্যান্ড থেকে কিছু রিলিজ হলো, কিছু সাবস্টেন্স রিলিজ হলো। গ্ল্যান্ড মানে কি? কিছু সিক্রেশন করবে। তাহলে এই সিক্রেটরি সাবস্টেন্স গুলো যদি নিজের সেলেই কাজ করে,
এই সিক্রেটারি সাবস্টেন্স গুলো যদি নিজের সেলেই কাজ করে, তার মানে নিজের সিক্রেশন নিজের উপর কাজ করছে, দ্যাট ইজ কল্ড অটোক্রিন। নিজের সিক্রেশন নিজের উপর কাজ করছে, দ্যাট ইজ কল্ড অটোক্রিন। আর প্যারাক্রিন কথার অর্থ হচ্ছে, ধরো এই হচ্ছে একটা গ্ল্যান্ড, এই গ্ল্যান্ড থেকে তোমার সিক্রেশন রিলিজ হলো এবং এই সিক্রেশন গুলো আশেপাশের টিস্যুর উপর কাজ করছে, পাশাপাশি সমস্ত টিস্যুর উপর কাজ করছে, পাশাপাশি টিস্যুর উপর কাজ করছে, তাকে আমরা বলবো প্যারাক্রিন। সো প্যারাক্রিন মানে পাশাপাশি, অটো মানে সেলফ, সো অটোক্রিন অ্যান্ড প্যারাক্রিন। তো এই লোকাল হরমোন লাইক সাবস্টেন্স যারা কিন্তু প্রধানত আইদার নিজের সিক্রেটারি সেলের উপর কাজ করে অথবা কি করে না পাশাপাশি বিভিন্ন সিক্রেটারি সেল বা অন্যান্য টিস্যুকে রেগুলেট করতে সাহায্য করে, এবং তারা খুব স্বল্প সময়ের জন্য কাজ করে, তারা কিন্তু খুব স্বল্প, খুব ব্রিফ ডিউরেশন অফ অ্যাকশন, ব্রিফ ডিউরেশন অফ অ্যাকশন। কারণ কি, তারা খুব দ্রুত মেটাবোলাইজড হয়ে যায়, তারা খুব দ্রুত মেটাবোলাইজড হয়ে যায়। মেটাবোলাইজড তাড়াতাড়ি হয়ে গেলে কি হবে না, তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাবে। সো মেটাবোলাইজড তাড়াতাড়ি হয়ে গেলে তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাবে। সো ব্রিফ ডিউরেশন অফ অ্যাকশন এবং হরমোন লাইক সাবস্টেন্স প্রধানত লোকালি কাজ করে, যে বিভিন্ন বডির ফাংশনকে মডিফাই করে, এবং তারা বডির মধ্যেই অটোমেটিক্যালি সিনথেসিস হয় এবং অটোমেটিক্যালি রিলিজড হয় এবং অটোমেটিক্যালি কিন্তু মেটাবোলাইজড হয়। সেই ধরনের সাবস্টেন্সকে আমরা আর্গটস বলে থাকি। সো আর্গটস মানে সেলফ অ্যাকশন, সেলফ কিওর অথবা সেলফ অ্যাকশন। ক্লিয়ার? তাহলে আর্গটস মানে সেলফ কিওর অথবা সেলফ অ্যাকশন। তো এই আর্গটস আমাদের শরীরে বিভিন্ন টাইপের হয়, যেমন কিছু আর্গটস অ্যামিন ডেরিভেটিভস। অ্যামিন মানে NH2 গ্রুপ থাকবে, এবং তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে হিস্টামিন, মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে সেরোটোনিন। দেখো সবগুলোর ক্ষেত্রে আইএনই আছে, অ্যামিন আইএনই, এখানে দেখো আইএনই, হিস্টামিন আইএনই, আবার দেখো সেরোটোনিন আইএনই। তাহলে আইএনই আছে মানে দে আর অল অ্যামিন ডেরিভেটিভস। এবং সেরোটোনিন কে আমরা অনেক সময় বলি 5 হাইড্রক্সি ট্রিপটামিন। দেখো আইএনই আছে, তাহলে আইএনই থাকা মানে তারা অ্যামিন মানে NH2 গ্রুপ রয়েছে, এবং তারা কিন্তু লোকালি সিনথেসাইজড হয় টিস্যু লেভেলে, লোকালি রিলিজড হয় এবং মেটাবোলাইজড হয়, এবং তারা কিন্তু লোকাল কিছু তাদের ফাংশন রয়েছে, এবং তারা কিন্তু খুব ব্রিফ অল্প সময়ের জন্য ফাংশন করে কিন্তু মেটাবোলাইজড হয়, এবং তাদের মধ্যে কিছু উপকারী ফাংশন রয়েছে, কিছু অপকারী ফাংশন রয়েছে। আচ্ছা, তাদের উপকারী ফাংশন যদি থাকে তাহলে সেইটাকে আমরা ওষুধ আকারে ব্যবহার করব, আর অপকারী ফাংশন যদি থাকে তাহলে তার বিরুদ্ধে আমি ওষুধ দিব যাতে সে অপকার না করতে পারে। কি বললাম না, এদের যদি উপকারী, ধরো হিস্টামিন, হিস্টামিনের কিছু উপকারী সাবস্টেন্স মানে পার্ট রয়েছে, কিছু অপকারী পার্ট রয়েছে। হিস্টামিন যে জায়গাগুলো আমাদের উপকার করে সেই জায়গাগুলো হিস্টামিন আমরা ওষুধ আকারে ব্যবহার করতে পারি, আর যে জায়গাগুলো হিস্টামিন অপকার করে সেগুলোতে আমরা হিস্টামিনের বিরুদ্ধে ওষুধ প্রয়োগ করতে পারি যাতে হিস্টামিন আমাদের অপকারটা না করতে পারে। ক্লিয়ার? আচ্ছা বেশ, তাহলে দেখো আর্গটস আমরা অ্যামিন গ্রুপের কিছু আর্গটস পেলাম, এবং তার মধ্যে ক্লিনিক্যালি মোস্ট ইম্পর্টেন্ট হিস্টামিন এবং সেরোটোনিন। নেক্সট আমরা আর্গটস পাবো, ধরো নেক্সট আমরা আর্গটস পাবো, ধরো মুছে দিই, ধরো সাপোজ আমরা লিপিড ডিরাইভড কিছু আর্গটস পাবো, যেমন মোস্ট ইম্পর্ট্যান্ট প্রস্টাগ্ল্যান্ডিন, নাম শুনেছ প্রস্টাগ্ল্যান্ডিন,
গ্ল্যান্ডিন মোস্ট ইম্পর্ট্যান্ট, এবং এদেরকে আমরা ইকাসনোয়েডস বলে থাকি। মোস্ট ইম্পর্ট্যান্ট থ্রম্বক্সেন, তাহলে লিপিড ডিরাইভড আমরা কিছু আর্গটস পাবো, প্রস্টাগ্ল্যান্ডিন, থ্রম্বক্সেন, A2। থ্রম্বক্সেনের বিভিন্ন টাইপ আছে, তার মধ্যে থ্রম্বক্সেন A2 একটা ইম্পর্ট্যান্ট সাবটাইপ। এছাড়া আমরা কিছু গ্যাস আর্গটস পাবো, তার মধ্যে নাইট্রিক অক্সাইড। তাহলে আর্গটস আমরা বিভিন্ন টাইপের আমরা আর্গটস পেয়ে থাকি। আর্গটসটা বোঝা যাচ্ছে, আর্গটস হচ্ছে সেই ধরনের বায়ো মলিকুল যে কিন্তু আমাদের টিস্যু লেভেলে লোকালি সিনথেসাইজড হচ্ছে, যেখানেই সিনথেসাইজড হচ্ছে তার আশেপাশে কিন্তু সে কিছু কাজ করছে, এবং সেই কাজটা সে ভালো কাজ হতে পারে, সেই কাজটা খারাপ কাজ হতে পারে, এবং তারা অলমোস্ট কোনো তোমার নালীর মাধ্যমে প্রবাহিত হচ্ছে না, তার মানে তারা ওরকম নালীর মাধ্যমে সিক্রেটেড হচ্ছে না, এবং তাদের কাজ কিন্তু ওই সেকেন্ড মেসেঞ্জার জেনারেশন করা, লাইক হরমোনের মতো। হরমোন কি? হরমোন একটা রিসেপ্টরের সঙ্গে যুক্ত হলো, দিয়ে সেকেন্ড মেসেঞ্জার জেনারেট করে কাজ করাচ্ছে, তার মানে হরমোনের মতো কাজ করছে। তাই এদেরকে আমরা অনেক সময় বলি লোকাল হরমোন, এবং এদের কাজ কিন্তু খুব অল্প সময়ের জন্য হয়ে থাকে, এবং তাদের কিছু কাজ ভালো, কিছু কাজ মন্দ। আমরা মন্দটাকে নিয়ে তার বিরুদ্ধে ওষুধ বানাবো, ভালোটাকে নিয়ে আমরা সেটাকেই ওষুধ আকারে ব্যবহার করব। ধরো একটা প্রস্টাগ্ল্যান্ডিনের কিছু কাজ খারাপ, কিছু কাজ ভালো। প্রস্টাগ্ল্যান্ডিন তুমি জানো, প্রস্টাগ্ল্যান্ডিন আমাদের মিউকাস সিক্রেশনে সাহায্য করে। তাহলে প্রস্টাগ্ল্যান্ডিন জাতীয় ওষুধ আমরা যদি দিই, তাহলে আমাদের কিন্তু বিশেষ করে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে মিউকাস সিক্রেশন হবে, এবং মিউকাস সিক্রেশন হলে কি হবে না, মিউকাস সিক্রেশন হলে অটোমেটিক্যালি কিন্তু তোমার আমাদের আলসার বা অন্যান্য যে বিশেষ করে স্টমাক বা পেপটিক আলসার জাতীয় জিনিস কিন্তু কম হবে, প্রোটেক্টিভ। প্রস্টাগ্ল্যান্ডিন কিন্তু আমাদের ইউটেরাসকে কন্ট্রাকশনে সাহায্য করে। তাহলে প্রস্টাগ্ল্যান্ডিন যদি ইউটেরাসকে কন্ট্রাকশনে সাহায্য করে, তাহলে অনেক সময় প্রস্টাগ্ল্যান্ডিন আমাদের কিন্তু পার্টুইশন মানে চাইল্ড ডেলিভারির ক্ষেত্রে আমরা কিন্তু অনেক সময় ব্যবহার করতে পারি। তো সেক্ষেত্রে যেগুলো ভালো দিক, আবার এই প্রস্টাগ্ল্যান্ডিন কিন্তু পেন তৈরি করে, তাহলে আমরা তো ব্যথা কেউ চাই না, তাহলে প্রস্টাগ্ল্যান্ডিনকে ব্লক করলে আমরা পেন কমাতে পারি, কারণ প্রস্টাগ্ল্যান্ডিন কি করছে, পেনকে তৈরি করছে, ব্যথাকে তৈরি করছে। তাহলে প্রস্টাগ্ল্যান্ডিনকে আমি যদি ব্লক করি, তাহলে পেনকে কমাতে পারি। ঠিক সিমিলার প্রস্টাগ্ল্যান্ডিন আবার অনেক উপকার করছে, যেমন ইউটেরাইন কন্ট্রাকশনের ফলে বেবিকে ইজেক্ট করতে সাহায্য করছে। তাহলে প্রস্টাগ্ল্যান্ডিন আমি বেবি ইজেকশনের জন্য আমরা ব্যবহার করতে পারি। আবার প্রস্টাগ্ল্যান্ডিন কি করে, মিউকাস সিক্রেশনে সাহায্য করে। মিউকাস সিক্রেশন যখন হবে, তখন আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট কিন্তু অনেকটা প্রোটেক্টিভ অবস্থায় থাকবে, কারণ আমরা জানি যে পেন কিলার জাতীয় যখন আমরা ওষুধ খাই, তখন কি করে, প্রস্টাগ্ল্যান্ডিনটাকে কি করে, বন্ধ করে দেয়। তাহলে প্রস্টাগ্ল্যান্ডিন বন্ধ হলে কি হবে, মিউকাস সিক্রেশন হচ্ছে না, মিউকাস সিক্রেশন না হলে প্রোটেকশন হচ্ছে না, প্রোটেকশন না হলে কিন্তু আলসার হওয়ার চান্স কিন্তু বাড়ে। তার ফলে আমাদের পেপটিক আলসারে আমরা কিন্তু সবসময় বলি পেন কিলার খেতে কম, কারণ পেন কিলার যত বেশি করে খাওয়াবে, তত পেপটিক আলসারের সিনারিওটা অনেকটা অ্যাগ্রেভেটেড হবে। তো সেক্ষেত্রে আর্গটস হচ্ছে সেই ধরনের লোকালি সিনথেসাইজড, লোকালি ডিরাইভড, লোকালি প্রডিউসড কিছু স্পেসিফিক বায়োমলিকুল, যেগুলো কিন্তু লোকাল অ্যাকশন করে এবং খুব কম সময়ের জন্য অ্যাকশন করে, কারণ তাদের হাফ লাইফ কিন্তু অনেকটা শর্ট, তারা কিন্তু সহজে মেটাবোলাইজড হয়ে যায়। এবারে সেই অ্যাকশন কিছু প্রোটেক্টিভ অ্যাকশন আর কিছু হার্মফুল অ্যাকশন। আমরা হার্মফুল অ্যাকশনগুলোকে ব্লক করব, আমরা প্রোটেক্টিভ অ্যাকশন থেকে আমরা কিন্তু ফায়দা নেব। তো আর্গটস তাহলে আমরা দেখলাম। আমাদের আজকের টপিকস মেনলি অ্যালার্জিক রিয়াকশন, এবং এই অ্যালার্জির জন্য
যে আর্গট মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে অ্যামিন জাতীয় আর্গট, এবং স্পেশালি যদি বলতে হয় হিস্টামিন। হিস্টামিন, তো এই হিস্টামিন সম্পর্কে আমরা একটু দেখব, তারপর পরপর পরপর করে আমরা এগাতে থাকবো। তো হিস্টামিন আমাদের কোথা থেকে রিলিজ হয় আমরা দেখি আগে। হিস্টামিন আমাদের বিভিন্ন জায়গা থেকে রিলিজ হয়। এদের প্রধানত রিলিজ এরিয়া কিন্তু বিভিন্ন জায়গায়। যেমন ধরো আমাদের এই হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্ট। সো রেসপিরেটরি ট্র্যাক্টে জাস্ট আমি ফাংশনাল ডায়াগ্রাম আমি আঁকছি, নট আমরা সো এই হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্ট, এবং রেসপিরেটরি ট্র্যাক্টে কিন্তু প্রচুর পরিমাণে কিছু স্পেশালাইজড সেল রয়েছে। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট স্পেশালাইজড সেল দ্যাট ইজ দ্য মাস্ট সেল। এছাড়াও যখন আমাদের কোনো রকম ইনফ্লামেশন ঘটে, তখন আমাদের ম্যাক্রোফেজ, ইওসিনোফিল, বেসোফিল এই সমস্ত ডব্লিউবিসি গুলো এখানে এসে তাহলে ম্যাক্রোফেজ, ইওসিনোফিল, বেসোফিল এই সমস্ত ডব্লিউবিসি গুলো কিন্তু এখানে রিক্রুটেড হয়। তো আমাদের বিশেষ করে যেখানে কাভারিং এরিয়া রয়েছে, বিশেষ করে আমাদের স্কিন, মিউকাস মেমব্রেন এবং রেসপিরেটরি ট্র্যাক্টের ইনার সারফেস, রেসপিরেটরি মাসল, এবং এছাড়া আমাদের ব্লাড ভেসেল, ধরো এই হচ্ছে ব্লাড ভেসেল, এই ব্লাড ভেসেলেও কিন্তু এই মাস্ট সেল থাকে, এবং পাশাপাশি ম্যাক্রোফেজ, ইওসিনোফিল, বেসোফিল এরা এসে কিন্তু হিস্টামিন রিলিজ করে। তাহলে এগুলো কিন্তু মেনলি কাভারিং এরিয়াতে এগুলো কিন্তু হিস্টামিন রিলিজ করে। কি রিলিজ করে? হিস্টামিন রিলিজ করে। এছাড়া আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে স্টমাকে স্পেশালাইজড কিছু সেল রয়েছে। এই স্পেশালাইজড সেলের নাম হচ্ছে এন্টারোক্রোমাফিন লাইক সেল। এই স্পেশালাইজড সেলের নাম কি? এন্টারো মানে কি? এন্টেরিক সিস্টেম, মানে জিআইটি সিস্টেম, এন্টারোক্রোমাফিন লাইক সেল। ক্রোমা মানে এরা কিন্তু স্টেনিং হয়, এবং এরা কিন্তু কি রিলিজ করতে পারে? হিস্টামিন রিলিজ করতে পারে। তাহলে হিস্টামিন রিলিজ কোথা থেকে করে? মেজরলি দুটো এরিয়া। কোথায়? আমাদের সারা বডির আউটার এবং ইনার সারফেস এরিয়া, ব্লাড ভেসেলের ইনার সারফেস এরিয়া, ব্লাড ভেসেলের গায়ে, রেসপিরেটরি ট্র্যাক্টের গায়ে, স্কিন, মিউকাস মেমব্রেন এগুলো সমস্ত গায়ে। এগুলোতে মেনলি মাস্ট সেল থাকে। এবং তাছাড়া যদি কোনো অ্যালার্জিক রিয়াকশন হয়, যদি কোনো ইনফ্লামেশন অথবা ইনফেকশন হয়, ধরো আমার এখানটায় একটা পোকা কেটে দিল, তাহলে পোকা কেটে দিলে কি রিলিজ হলো? টক্সিন রিলিজ হলো। পোকার মাধ্যমে টক্সিন আমাদের বডিতে প্রবেশ করলো। সেই টক্সিনটা কিন্তু আমাদের কাকে রিক্রুইট করলো? ইওসিনোফিল, বেসোফিলকে উত্তেজিত করলো, ম্যাক্রোফেজকে রিক্রুইট করলো, পাশাপাশি মাস্ট সেলকে উত্তেজিত করলো, দিয়ে কি রিলিজ করলো? হিস্টামিন রিলিজ করলো।
আমরা সেটা আসবো পরে। তো তাহলে এগুলোতে থেকে হিস্টামিন রিলিজ হচ্ছে। পাশাপাশি আমাদের গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট, বিশেষ করে স্টমাক এবং ইন্টেস্টাইন, এগুলোতে স্পেশাল টাইপ অফ কিছু মাস্ট সেল লাইক মডিফাইড সেল থাকে, তাদেরকে আমরা এন্টারোক্রোমাফিন লাইক সেল বলে থাকি, এবং এখান থেকেও কিন্তু হিস্টামিন রিলিজ হয়। এছাড়া হিস্টামিন রিলিজ হয় আমাদের কিন্তু সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে তুমি জানো, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে তোমার কে আছে না, দিস ইজ দ্য হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস, এই হাইপোথ্যালামাসের পস্টিরিয়র এরিয়া হাইপোথ্যালামাসে কিছু স্পেশাল টাইপ অফ মাস্ট সেল এখানে রয়েছে। এই পস্টিরিয়র এরিয়ার হাইপোথ্যালামাসে কিছু স্পেশাল টাইপ অফ মাস্ট সেল রয়েছে, তাকে আমরা বলছি টিউবারো ম্যামালারি নিউক্লিয়াস। এই টিউবারো ম্যামালারি নিউক্লিয়াস মাস্ট সেলের মতো কাজ করে, এবং এখানে মাস্ট সেল সেন্ট্রালি প্লেসড মাস্ট সেল, এবং এই সেন্ট্রালি প্লেসড মাস্ট সেল থেকেও কিন্তু হিস্টামিন রিলিজ হয়। এবং এই হিস্টামিন কিন্তু শুধু হিস্টামিন নয়, অ্যাকচুয়ালি এই নিউক্লিয়াস থেকে বিভিন্ন প্রজেকশন ঘটেছে বিভিন্ন এরিয়াতে, কখনো ম্যামেলারি বডিতে গেছে, কখনো ব্যাসাল গ্যাংলিয়ায় গেছে, কখনো থ্যালামাসে গেছে, কখনো সেরিব্রামে গেছে, কখনো সেরিবেল্লামে গেছে। তার মানে নিউক্লিয়াস, দিস ইজ দ্য সেল বডি। অ্যাকচুয়ালি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কোনো যদি সেল বডি থাকে তাকে বলা হয় নিউক্লিয়াস, এবং সেই নিউক্লিয়াস থেকে যে অ্যাকশনগুলো বেরিয়েছে, এই অ্যাকশনগুলো কিন্তু কি রিলিজ করছে, এই অ্যাকশনগুলো কি রিলিজ করছে, এই অ্যাকশনগুলো কিন্তু কি রিলিজ করছে, এই অ্যাকশনগুলো কি রিলিজ করছে, হিস্টামিন রিলিজ করছে। তাই এদেরকে বলা হয়, এই টাইপ অফ নিউরনকে আমরা বলে থাকি হিস্টামিনার্জিক নিউরন। এই টাইপ অফ নিউরনকে আমরা বলে থাকি হিস্টামিনার্জিক নিউরন। তাহলে হিস্টামিন প্রধানত বডির কোন কোন এরিয়ায় রিলিজ হয়? ফার্স্ট, চোখ বন্ধ করে, স্যার আমাদের পুরো স্কিনের সারফেস এরিয়া এবং মিউকাস মেমব্রেনে আমাদের মাস্ট সেল রয়েছে। এছাড়া যদি ইনফেকশন ইনফ্লামেশন হয়, কোনো রকমভাবে আদার রিয়াকশন হয়, তখন সেখানে ম্যাক্রোফেজ, বেসোফিল, ইওসিনোফিল এসে হিস্টামিন রিলিজ করে, মাস্ট সেল থেকে হিস্টামিন রিলিজ হয়। সেকেন্ড হচ্ছে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে প্রধানত তোমার টিউবারো ম্যামালারি নিউক্লিয়াস, স্পেশাল টাইপ অফ হিস্টামিন রিক্রুইটিং হিস্টামিনার্জিক নিউরনের সেল বডি রয়েছে পস্টিরিয়র হাইপোথ্যালামাসে, এবং তারা কি করে না প্রজেকশনের মাধ্যমে, অ্যাকশনের মাধ্যমে বা হিস্টামিনার্জিক নিউরনের মাধ্যমে তারা কিন্তু কি রিলিজ করে, হিস্টামিন রিলিজ করে। এবং এই হিস্টামিনার্জিক নিউরন বা হিস্টামিনার্জিক সেল বডি তোমার ব্রেনের কাভারিংসেও রয়েছে, তার মানে ডিউরা ম্যাটারও রয়েছে, তার মানে ডিউরা ম্যাটারও কিন্তু এই হিস্টামিনার্জিক সেল বডি রয়েছে, হিস্টামিনার্জিক সেল বডি রয়েছে, তারাও কিন্তু হিস্টামিন রিলিজ করে। তার মানে এগুলো সেন্ট্রালি রিলিজিং হিস্টামিন। এবং আর কিছু রয়েছে, সেটা হচ্ছে আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে, এবং গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে মাস্ট সেলের মতো মডিফাইড কিছু সেল রয়েছে, যাকে আমরা বলছি এন্টারোক্রোমাফিন লাইক সেল, এবং এই এন্টারোক্রোমাফিন লাইক সেল থেকেও কিন্তু হিস্টামিন রিলিজ হয়। তাহলে এক্স্যাক্টলি হিস্টামিন কি? না, হিস্টামিন একটা তোমার কি অটোকয়েড। অ্যাকচুয়ালি হিস্টামিন একটি অটোকয়েড। অটোকয়েড মানে, অটো মানে সেল, তোমার কয়েড মানে কিওর, তার মানে নিজে নিজেই কাজ করছে। এবং এটা একটা অটোকয়েড, এবং এটা একটা বায়োমলিকুল যেটা প্রধানত মাস্ট সেল, বেসোফিল, এন্টারোক্রোমাফিন সেল এবং টিউবারো ম্যামালারি নিউক্লিয়াস থেকে রিলিজ হয়। মাস্ট সেল, বেসোফিল এরা সব জায়গায় আছে, বাট মাস্ট সেলের প্রধানত মেজর অ্যাগ্রিগেশন ঘটে তোমার কাভারিং টিস্যুতে এবং তোমার ব্লাড ভেসেলের গায়ে। পাশাপাশি তোমার সেন্ট্রালি অ্যাক্টিং হিস্টামিনার্জিক নিউরনের সেল বডিগুলো প্রধানত হাইপোথ্যালামাসের পস্টিরিয়র দিকে
সেখানে রয়েছে টিউবারো ম্যামারি নিউক্লিয়াস হিসাবে, এবং সেখান থেকে প্রজেকশন সারা ব্রেন এবং স্পাইনাল কর্ডে ছড়িয়ে গেছে। এবং পাশাপাশি আমাদের স্টমাকে এই মাস্ট সেলের মতো কিছু সেল স্পেসিফাইড রয়েছে, তারা কিন্তু তাদেরকে বলা হচ্ছে এন্টারোক্রোমাফিন লাইক সেল, এবং এখান থেকেও কিন্তু হিস্টামিন রিলিজ হয়। আচ্ছা, এবারে হিস্টামিন তাহলে এক্স্যাক্টলি কি? না, হিস্টামিন হচ্ছে একটা অটোকয়েড আর্গট টাইপের একটা সাবস্টেন্স, যেটা কিন্তু প্রধানত তোমার হিস্টামিন একটা অটোকয়েড আর্গটস যেটা প্রধানত কোথা কোথা থেকে রিলিজ হয়? মাস্ট সেল, বেসোফিল, ইওসিনোফিল, ম্যাক্রোফেজ, এগুলো থেকে রিলিজ হচ্ছে। কিছু সেন্ট্রালি অ্যাক্টিং তোমার হিস্টামিন রয়েছে, যেটা রিলিজ হয় টিউবারো ম্যামালারি নিউক্লিয়াস মানে সেল বডি, এবং সেটা কিন্তু হিস্টামিনার্জিক নিউরন। এবং আর কোথা থেকে রিলিজ হয়? এন্টারোক্রোমাফিন লাইক সেল। প্রধানত এটা কাভারিং টিস্যু অ্যান্ড ব্লাড ভেসেল, কাভারিং টিস্যু, ব্লাড ভেসেল, আর কোথায় কোথায় তোমার রেসপিরেটরি ট্র্যাক্ট মিউকোসা তে রয়েছে। এটা কোথায় রয়েছে? প্রধানত তোমার পস্টিরিয়র হাইপোথ্যালামাস, এছাড়াও ডুরা ম্যাটারের থাকে, ডুরা ম্যাটার। এটা কোথায় রয়েছে? জিআইটি, বিশেষ করে স্টমাক। তো এই হিস্টামিন প্রধানত একটি অটোকয়েড, এবং যেটা কিন্তু সায়েন্টিস্টরা প্রথম আবিষ্কার করেছিল আর্গট নামক ফাঙ্গাস থেকে। আর্গট নামক ফাঙ্গাস থেকে ফার্স্ট সিনথেসিস করেছিল, তাকে স্টাডি করেছিল। পরে এরা হিউম্যান বডিতেও এরা কিন্তু এদের দেখা পায়, হিউম্যান বডিতেও এদের কিন্তু দেখা পায়। তাহলে এক্স্যাক্টলি হিস্টামিন প্রধানত আমরা কার সাথে জড়িত? মাস্ট সেল, বেসোফিল, এগুলোর সাথে জড়িত। আমরা দেখি কিভাবে হিস্টামিন সিনথেসিস হচ্ছে এবং কিভাবে হিস্টামিন রিলিজ হচ্ছে। তার আগে আমরা একটু মাস্ট সেল সম্পর্কে পড়ার চেষ্টা করি। সো মাস্ট সেল আর কিছুই নয়, ব্লাড সেলের একটা রূপান্তর। আমরা জানি ব্লাড সেলগুলো কোত্থেকে তৈরি হয় না, ব্লাড সেলগুলো অ্যাডাল্ট লাইফে আমাদের কে আছে? আমাদের এই বোন ম্যারো। বোন তোমরা প্রত্যেকেই জানো, বোনের মধ্যে যে অস্থি মজ্জা, দিস ইজ কল বোন ম্যারো। তো এই বোন ম্যারো থেকে তোমার দুটো পথ বেরিয়ে গেছে, বোন ম্যারো থেকে দুটো পথ বেরিয়ে গেছে। বোন ম্যারোতে কি রয়েছে? স্টেম সেল, যাকে আমরা বলি প্লুরিপোটেন্ট। এগুলো হচ্ছে স্টেম সেল, যাকে আমরা বলি প্লুরিপোটেন্ট হেমাটোপয়েটিক স্টেম সেল। সো প্লুরিপোটেন্ট হেমাটোপয়েটিক স্টেম সেল থেকে দুটো
পাথওয়ে বেরিয়ে গেছে। একটা হচ্ছে মাইলয়েড পাথওয়ে সিরিজ বলবো আমরা একে, কারণ কি অনেকগুলো স্টেপ তৈরি হয়, দ্যাটস ওয়াই সিরিজ লাইক স্ট্রাকচার, পাথওয়েটাকে আমরা সিরিজ বলবো। আর এটা হচ্ছে লিম্ফয়েড সিরিজ। সেই মাইলয়েড সিরিজ থেকেই কিন্তু আমাদের কি হয়, মাস্ট সেল তৈরি হয়। অ্যাকচুয়ালি মাস্ট সেল কিন্তু ব্লাড সেলের একটা রূপান্তর, বিশেষ করে ম্যাক্রোফেজের একটা রূপান্তর। এই মাস্ট সেল তোমার কিন্তু যে কোনো সেলের মধ্যে এদের কিন্তু নিউক্লিয়াস থাকে। এই নিউক্লিয়াসের মধ্যে কে থাকবে, ডিএনএ থাকবে, এবং এই ডিএনএর মধ্যে কিছু স্পেশাল টাইপ অফ তোমার কি থাকবে না, কিছু স্পেশাল টাইপ অফ জিন থাকবে, জিন কি, জিন হচ্ছে ট্রিপলেট, একটা তোমার সিকোয়েন্স অফ বেস। ট্রিপলেট মানে তিনটা বেস, দিস আর অল জিন। যে জিন কিন্তু এক্স্যাক্টলি এনকোড করে রেখেছে, যে জিন কিন্তু প্রপারলি এক্সপ্রেস হলে ম্যাসেঞ্জার আরএনএ তৈরি হবে, এবং ম্যাসেঞ্জার আরএনএ থেকে স্পেশালি কিছু প্রোটিন তৈরি হবে। তাহলে জিন হচ্ছে স্পেশাল টাইপ অফ ট্রিপলেট সিকোয়েন্স অফ বেস। ধরো এই একটা বেস এ, এই একটা বেস টি, এই একটা বেস জি, সো দিস ইজ দ্য ট্রিপলেট। এবং ট্রিপলেট সিকোয়েন্স অফ বেস, নিউক্লিক বেস যারা কিন্তু এক্সপ্রেস করতে পারে, যারা কিন্তু ট্রান্সক্রিপ্ট করতে পারে কিসে না, স্পেসিফিক মেসেঞ্জার আরএনএ তে ট্রান্সক্রিপ্ট করতে পারে, দিয়ে সেখান থেকে কি তৈরি হয়, প্রোটিন তৈরি হয়। তাহলে জিন এক্স্যাক্টলি ডিএনএ তে স্পেশাল জায়গায় অবস্থিত, ডিএনএ চেনে স্পেশাল জায়গায় অবস্থিত কিছু পার্টিকুলার ট্রিপলেট বেস সিকোয়েন্স, এটা কি অ্যাডিনিন, গুয়ানিন, টাইরোসিন, তো এই এটিজি, তো এইটা একটা পার্টিকুলার জিন, এবং এই জিনটা ট্রান্সক্রাইব করে মেসেঞ্জার আরএনএতে যায়, এবং সেই মেসেঞ্জার আরএনএ থেকে ট্রান্সলেট হয়ে প্রোটিন তৈরি হয়। তাহলে জিন বেসিক্যালি কিন্তু পুরো ডিএনএটা জিন নয়, জিন কিন্তু স্পেশাল টাইপ অফ ট্রিপলেট, যার কিন্তু স্পেসিফিক অ্যাকশন রয়েছে, যার মধ্যে স্পেসিফিক কিছু মেসেজ রয়েছে, সেই মেসেজটা কিন্তু আরএনএর মাধ্যমে পাস করে প্রোটিন তৈরি করতে সাহায্য করে। এবং প্রোটিনই কিন্তু আমাদের শরীরে বিভিন্ন কাজ করে, আমরা যা কিছু আমাদের বডি পরিচালনা করছে এই প্রোটিন মলিকিউলগুলো জিন থেকে এক্সপ্রেশনের মাধ্যমে তৈরি হয়। তার ফলে জিনের কোনো রকম যদি সমস্যা ঘটে তাহলে কিন্তু আমাদের বডির ফাংশনও চেঞ্জ হয়ে যায়। তো এই পার্টিকুলার জিন তোমার এই মাস্ট সেলের নিউক্লিয়াসও রয়েছে, তার মধ্যে কিছু পার্টিকুলার জিন, ধরো এই পার্টিকুলার জিন মেসেঞ্জার আরএনএর মাধ্যমে ট্রান্সক্রিপশন করে এক ধরনের প্রোটিন তৈরি করছে, এবং এই প্রোটিনটার নাম আমরা দিলাম কি না, এই প্রোটিনটার নাম দিলাম আমরা হিস্টামিন ডি কার্বক্সিলেজ, বা হিস্টাডিন করো, হিস্টাডিন ডি কার্বক্সিলেজ। তাহলে মাস্ট সেলের নিউক্লিয়াসে কি আছে, ডিএনএ আছে, এবং ডিএনএ তে অনেক জিন আছে।
ডিএনএ তে অনেক জিন আছে, তার মধ্যে কিছু স্পেসিফিক জিন, যে জিনটি মেসেঞ্জার আরএনএ এর মাধ্যমে ট্রান্সক্রাইবড হয়ে পরে ট্রান্সলেটেড হয়ে কি তৈরি করে, এক ধরনের প্রোটিন তৈরি করে। সেই প্রোটিনটার নাম হচ্ছে হিস্টিডিন বা হিস্টাডিন, যা খুশি, ডিকার্বক্সিলেজ। এখন তুমি এই প্রোটিনটাকে চিনতে পারছো? তুমি প্রোটিনটাকে কি চিনতে পারছো? তুমি এই প্রোটিনটাকে চিনতে পারছো? এই প্রোটিনটা এক্স্যাক্টলি কি? এটা একটা কিন্তু এজ আছে, এজ মানে হচ্ছে এটা এনজাইম, এবং এই এনজাইমটা কি করছে দেখো, হিস্টেডিন ডিকার্বক্সিলেজ হচ্ছে সেই ধরনের এনজাইম যে কিন্তু কোনো জায়গা থেকে কার্বন ডাইঅক্সাইডকে বাইরে বের করে দেয়। যে কোনো ডিকার্বক্সিলেট হচ্ছে সেই ধরনের এনজাইম যে কিন্তু কার্বনকে বাইরে বের করে দেয়। তাহলে ধরো এই হচ্ছে একটা হিস্টাডিন, ধরে নাও বেসিক অ্যামাইনো অ্যাসিড। হিস্টাডিন হচ্ছে একটা বেসিক অ্যামাইনো অ্যাসিড, ধরো যে কোনো অ্যামাইনো অ্যাসিডে কি কি পার্ট থাকে? যে কোনো অ্যামাইনো অ্যাসিডে তোমার কার্বক্সিলিক অ্যাসিড থাকে, অ্যামাইনো গ্রুপ থাকে, আর বাকি কিছু অ্যালকাইল গ্রুপ থাকে। এখানে হাইড্রোজেনও থাকতে পারে, অ্যালকাইল গ্রুপও থাকতে পারে, যা খুশি। তাহলে মেন অ্যামাইনো অ্যাসিড তখনই বলবো যখন সেখানে একটা অ্যাসিড থাকবে এবং যখন সেখানে একটা অ্যামিনো থাকবে। অ্যামিনো মানে NH2 গ্রুপ, আর এটা হচ্ছে COH গ্রুপ। আমি এইখানটায় যদি আমি ডিকার্বক্সিলেজ লাগাই, ডিকার্বক্সিলেজ, তো আমি যদি এখানটায় ডিকার্বক্সিলেজ লাগাই, ক্যামেরাটা চলছে কিনা একবার দেখে নিচ্ছি। ইয়েস, হ্যাঁ চলছে। তো আমি যদি এখানে ডিকার্বক্সিলেজ এনজাইমটা লাগাই, তাহলে এখান থেকে কি হবে না, এখান থেকে কার্বনটা কিন্তু বেরিয়ে গিয়ে কার্বন ডাইঅক্সাইড আকারে বেরিয়ে যাবে। তাহলে দেখো এখানে কিন্তু কার্বন বেরিয়ে যাচ্ছে। তাহলে আলটিমেট কি থাকছে? আলটিমেট এখানে কিন্তু তোমার কি হচ্ছে, এইটা থাকছে, এখানে কার্বন বেরিয়ে গেছে। তাহলে কার্বনের সংখ্যা কমানোকে আমরা বলি ডিকার্বক্সিলেজ এনজাইম করবে, আর কার্বনকে বাড়ানো কার্বক্সিজিনেজ। কার্বন যখন বাড়াচ্ছে কার্বক্সিজিনেজ, আর কার্বনকে যখন কমাচ্ছে ডিকার্বক্সিলেজ। তাহলে এখানে কি করছে, কার্বনের সংখ্যা কিন্তু কমিয়ে দিচ্ছে। কমিয়ে দিয়ে তাহলে আলটিমেট এখানে কি থাকছে দেখো, অ্যামিন থাকছে, কিন্তু আগে তোমার অ্যাসিড ছিল, বা অ্যাসিডটা কার্বন কমে যাওয়ার জন্য অ্যাসিড এখানে থাকছে না, অ্যামিন থাকছে। তাহলে অ্যাসিড যদি বেরিয়ে যায় তাহলে এটা কি হবে, বেসিক সাবস্ট্যান্স হবে। অ্যাসিড বেরিয়ে যাওয়া মানে বেসিক সাবস্ট্যান্স, এবং এইটাকে তখন আমরা বলছি হিস্টামিন। তাহলে সিম্পল জিনিস ভালো করে দেখো কি ব্যাপারটা হলো না, এই ধরো তোমার মাস্ট সেল, এই মাস্ট সেলে তোমার কে আছে, এইটা ধরো এটা নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসে তোমার কে রয়েছে, ডিএনএ রয়েছে। এই ডিএনএর ধরো একটা পার্টিকুলার জিন, এই পার্টিকুলার জিন কিন্তু এক্সপ্রেসড হয়ে কি তৈরি করলো, মেসেঞ্জার আরএনএ তৈরি করলো। এই মেসেঞ্জার আরএনএ নিউক্লিয়াস থেকে বেরিয়ে তোমার
রাইবোজোমাল আরএনএ গায়ে বসলো, মেসেঞ্জার আরএনএ নিউক্লিয়াস থেকে বেরিয়ে রাইবোজোমের গায়ে বসলো, এবং রাইবোজোমাল আরএনএ এর কাছে তোমার টিআরএনএ সাইটোপ্লাজম থেকে এলো, দিয়ে কি করলো, এই জিনটাকে পড়লো, এবং এই জিন নয়, এই তোমার এনকোডেড তোমার তথ্যটাকে পড়লো, দিয়ে কি করলো, আলটিমেট তোমার অ্যামাইনো অ্যাসিড গুলোকে জুড়ে সে কি করলো না ডিকার্বক্সিলেজ এনজাইম তৈরি করলো। কি তৈরি করলো, আমি এটাকে একটু বড় করে নিই। ইয়েস, আলটিমেট কি এনজাইম তৈরি করলো, ডিকার্বক্সিলেজ। তাহলে দেখো, জিন এক্সপ্রেশনের জন্য পার্টিকুলার কিছু স্টিমুলেশন দরকার। ধরো আমার কোনো একটা সংবাদ এসেছে যে আমাকে হিস্টামিন তৈরি করে রিলিজ করতে হবে। মাস্ট সেলের কাছে যখন সংবাদ এলো, তখন মাস্ট সেল সেই সংবাদটা পাওয়া মাত্র তার নিউক্লিয়াসের ডিএনএতে যে পার্টিকুলার জিন রয়েছে, সেই জিনটা মেসেঞ্জার আরএনএর মাধ্যমে একটা পার্টিকুলার প্রোটিন তৈরি করলো, তাকে বলা হচ্ছে হিস্টামিন ডিকার্বক্সিলেজ। তাকে আমরা কি বললাম, হিস্টামিন ডিকার্বক্সিলেজ। ডিএনএতে পার্টিকুলার আরেকটি জিন আছে, যে জিনটা এক্সপ্রেস হয়ে একটা প্রোটিন তৈরি করলো, অ্যামাইনো অ্যাসিড তৈরি করলো, যার নাম হচ্ছে হিস্টাডিন। তাহলে দেখো, আমি এটাকে একটু বোঝাই। ধরো সিম্পল ভাষা, ধরো এই হচ্ছে একটা মাস্ট সেল। এই মাস্ট সেলের ভেতর কি রয়েছে, নিউক্লিয়াস রয়েছে। ইয়েস, নিউক্লিয়াস রয়েছে। মাস্ট সেলের প্লাজমা মেমব্রেনে কিছু পার্টিকুলার রিসেপ্টর রয়েছে। প্রধানত 3 ধরনের রিসেপ্টর মাস্ট সেলের প্লাজমা মেমব্রেনে থাকে। তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট এফসি এপসাইলন রিসেপ্টর। স্যার, এফসি এপসাইলন রিসেপ্টর কি? এফসি হচ্ছে এক ধরনের ইমিউনোগ্লোবুলিনের সেই ধরনের পার্ট। এফসি হচ্ছে এক ধরনের ইমিউনোগ্লোবুলিন, বিশেষ করে আইজিই। এই ইমিউনোগ্লোবুলিনের সেই রিজিয়ান, যে রিজিয়ান এই রিসেপ্টরের সঙ্গে যুক্ত হতে পারে। তাহলে এই আইজিই ইমিউনোগ্লোবুলিনের সেই রিজিয়ান, যে রিজিয়ান মাস্ট সেলের সেল মেমব্রেনে অবস্থিত রিসেপ্টরের সঙ্গে যুক্ত হতে পারে। দেখো, মাস্ট সেলের সেল মেমব্রেনে অবস্থিত রিসেপ্টরের সঙ্গে যুক্ত হতে পারে। তাহলে এই আইজিটা কিভাবে আসে না, ধরো তুমি তোমার আমি যদি একটু এইটা দেখাই দিলে বেটার হবে। আমি এই ছবিটা এরকম ভাবে যদি আমি একটু আঁকি, ধরো এই হচ্ছে তোমার রেসপিরেটরি ট্র্যাক্ট। নাকের পর কে আছে, ফ্যারিংস। এটা ওরোফ্যারিংস, এটা ল্যারিঙ্গোফ্যারিংস, ভয়েস বক্স, ট্র্যাকিয়া, ব্রঙ্কাস, লাংস। জাস্ট ইমাজিন। ধরো এই হচ্ছে তোমার ব্রঙ্কিওলার মাসেল সেল। এই ব্রঙ্কিওলার মাসেল সেলের
কাছে কে রয়েছে? মাস্ট সেল রয়েছে। এটা কি? মাস্ট সেল। ব্রঙ্কিওলার মাসেল সেলে কি রয়েছে? মাস্ট সেল রয়েছে। বাই নাকের যে মিউকাস মেমব্রেন, নাকের মধ্যে মিউকাস মেমব্রেন, নাকের এই মিউকাস মেমব্রেনে কি রয়েছে? মাস্ট সেল রয়েছে। এই মাস্ট সেল ধরো তোমার নাক দিয়ে একটা কোনো ধুলো ঢুকলো, তোমার নাক দিয়ে কি ঢুকলো? ধুলো ঢুকলো। সেই ধুলোটা এবারে কোথায় গেল? তোমার মিউকাস মেমব্রেনে। মিউকাস মেমব্রেনে প্রচুর ব্লাড সাপ্লাই রয়েছে। মিউকাস মেমব্রেনে কি রয়েছে? প্রচুর ব্লাড সাপ্লাই রয়েছে, প্রচুর ব্লাড সাপ্লাই রয়েছে। এবং ব্লাড সাপ্লাই যখন রয়েছে তখন এই ব্লাডের মধ্যে কি আসছে? ব্লাড সাপ্লাই। দিস আর অল দ্য ব্লাড সাপ্লাই। ধরো এই মিউকাস মেমব্রেনে প্রচুর ব্লাড সাপ্লাই রয়েছে নাকের, ভালো করে নাকের কথা বলছো। তাহলে নাকের মধ্যে ধুলা ঢুকলো, ধুলা যেই ঢুকলো সেখানে লোকালি একটা ধুলার প্রভাব তৈরি হলো, ধুলোর প্রভাব তৈরি হলো। তাহলে মিউকাস মেমব্রেনে প্রচুর ব্লাড সাপ্লাই রয়েছে। প্রচুর ব্লাড সাপ্লাই থাকার জন্য তারা এই ধুলোটা হচ্ছে ফরেন বডি। এই ধুলোটা কি? ধুলোটা তোমার বডির মধ্যে ছিল না, বাইরে থেকে ঢুকেছে। দ্যাট মিনস ফরেন পার্টিকেলস। এই ফরেন পার্টিকেলসকে দমন করার জন্য কে ছুটে এলো? না ডব্লিউবিসি। ডব্লিউবিসির মধ্যে প্লাজমা সেল। কি কে ছুটে এলো? প্লাজমা সেল। প্লাজমা সেল কোত্থেকে তৈরি হয়? বি লিম্ফোসাইট থেকে। কোত্থেকে তৈরি হয়? বি লিম্ফোসাইট। পড়েছো? তাহলে প্লাজমা সেল এবং বি লিম্ফোসাইট। আচ্ছা, এই প্লাজমা সেল থেকে এক ধরনের ইমিউনোগ্লোবুলিন রিলিজ হলো, যার নাম হচ্ছে আইজিই। এই প্লাজমা সেল থেকে কি রিলিজ হলো? আইজিই। তাহলে কি হলো? ভালো করে দেখো, আমার নাক দিয়ে ধুলো ঢুকলো, নাক দিয়ে ধুলো ঢুকলে আমার একটা অস্বস্তি তৈরি হবে। এটা ফরেন পার্টিকেলস। ফরেন পার্টিকেলসকে জব্দ করার জন্য ডব্লিউবিসি রয়েছে। ডব্লিউবিসি এক্সপ্রেসড হয়ে কিসে কনভার্ট হলো? প্লাজমা সেলে কনভার্ট হলো। প্লাজমা সেল রিলিজ করলো কি? আইজিই, এক ধরনের ইমিউনোগ্লোবুলিন বা অ্যান্টিবডি। এই আইজিই যেই রিলিজ হলো, তাহলে আইজিই এখানে রিলিজ হয়েছে। এই আইজিই এবারে কার সঙ্গে যুক্ত হবে? মাস্ট সেলের সাথে যুক্ত হবে। আমি এই মাস্ট সেলটাকে আমি এইখানটায় বড় করে দেখাই। তাহলে এই আইজিই, এটা ধরো আইজিই, এই আইজিই তোমার এবারে কার সাথে যুক্ত হবে? মাস্ট সেল। ধরো এই হচ্ছে মাস্ট সেল। এই মাস্ট সেলের এইখানে স্পেশাল টাইপ অফ কিছু রিসেপ্টর রয়েছে। কাকে চেনার জন্য? আইজিই কে চেনার জন্য। এবং এই আইজিই, কেন এটা এপসাইলন টাইপের দেখতে বলে একে আইজিই বলা হয়। তো এই আইজিইর যে এফসি পোর্শন, এই এফসি পোর্শন, এটা আইজিই ধরো। এই আইজিইর এফসি পোর্শন, এফসি পোর্শন অফ আইজিই, অ্যান্টিবডির যে পোর্শনটা পার্টিকুলার রিসেপ্টরের সঙ্গে যুক্ত হয় তাকে আমরা বলি এফসি পোর্শন। এফসি পোর্শন অফ আইজিই তার পার্টিকুলার রিসেপ্টরের সঙ্গে যুক্ত হয়েছে। এই রিসেপ্টরটা কোথায় অবস্থান করেছে? মাস্ট সেলের প্লাজমা মেমব্রেনে রয়েছে। এবং এই রিসেপ্টরটাকে আমরা বলতে পারি, এই রিসেপ্টরটাকে আমরা বলতে পারি এফসি, এপসাইলন রিসেপ্টর। এফসি, এপসাইলন রিসেপ্টর। তার আগে দেখি এই যে ধুলো, এই ধুলো, বালি, কোনো স্প্রে, কোনো পরাগ রেণু, কোনো রকম ফরেন পার্টিকেলস কি করলো? না এই আইজি, এটা কি? এটা হচ্ছে আইজিই। এই আইজিইর একটা পার্টিকুলার, ধরো এই হচ্ছে একটা ফরেন পার্টিকেলস, এই ধরো একটা ফরেন পার্টিকেলস। ফরেন পার্টিকেলসটা তো বেসিক্যালি এই ধরো একটা ফরেন পার্টিকেলস। এই ফরেন পার্টিকেলসটা তো বেসিক্যালি আমাদের ক্ষতিকারক। এবং এই ফরেন পার্টিকেলস কে ফরেন পার্টিকেলস বা অ্যান্টিজেন, একে আমরা কি বলবো? অ্যান্টিজেন। আইজিই এই অ্যান্টিজেন বা ফরেন পার্টিকেলস গুলোকে ড্যামেজ করার চেষ্টা করবে, কারণ যে কোনো অ্যান্টিবডি
কি করে? অ্যান্টিজেনকে অ্যাটাক করে। ঠিক সিমিলার আইজিই একটা স্পেশাল টাইপ অফ অ্যান্টিবডি। আমাদের অ্যান্টিবডি বেসিক্যালি তোমার ইমিউনোগ্লোবুলিন প্রধানত 5 ধরনের। একটা হচ্ছে আইজিজি, একটা হচ্ছে আইজিএম, একটা হচ্ছে আইজিটি, একটা হচ্ছে আইজিএ এবং একটা হচ্ছে আইজিই। বাট এই আইজিই কিন্তু একটু স্পেসিফিক, কারণ আইজিই প্রধানত আমাদের শরীরে হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন তৈরি করে এবং সেক্ষেত্রে তারা অটো ইমিউন রিয়াকশন অনেক সময় তৈরি করে। হাইপার সেন্সিটিভ রিয়াকশনের মধ্যে তারা অ্যালার্জিক রিয়াকশন তৈরি করে, অ্যানাফাইলেকটিক রিয়াকশন তৈরি করে। তো এই ধরনের রিয়াকশনগুলো প্রধানত আইজিই তৈরি করে। কিভাবে তৈরি করছে দেখো, আইজিই প্লাজমা সেল থেকে যখন তৈরি হলো তখন সে তার স্পেসিফিক অ্যান্টিজেনকে সে খপ করে ধরে নিল। তার মানে স্পেসিফিক অ্যান্টিজেনটাকে এখানে ধুলোবালি, ময়লা, পোলেন, যে কোনো ডাস্ট পার্টিকেলস, যে কোনো জীবাণু। তো এই অ্যান্টিজেনকে এই আইজিই ধরে নিবে। কেমন ধরে নিবে না, দেখো এই আইজিইর মাঝখানে একটা এরিয়া রয়েছে, একটা স্পেশাল এরিয়া রয়েছে, দেখা যাচ্ছে। একটু কষ্ট করে দেখো, আমার ভিডিও কোয়ালিটি অতটা ভালো নয়, চেষ্টা করব পরে। তো এই আইজি এর মাঝখানে একটা স্পেসিফিক এরিয়া রয়েছে যেখানে কিন্তু অ্যান্টিজেনের স্পেসিফিক এরিয়াটা যুক্ত হবে। এই আইজি এর ধরো এই হচ্ছে আইজি, ধরো এই হচ্ছে আইজি ই, আমি ধরে নিলাম, আমি জাস্ট কনসেপ্টুয়ালি বোঝাচ্ছি। এই আইজি এর একটা এরিয়া, স্পেসিফিক এরিয়া রয়েছে। ধরো এইটাকে, এইটা হচ্ছে আইজি ই। এই আইজিইর এই স্পেসিফিক এরিয়া সব জায়গায় অ্যান্টিজেন যুক্ত হতে পারে না, একটা স্পেসিফিক এরিয়া যেখানে কিন্তু এই অ্যান্টিজেন, এই অ্যান্টিজেন আইজিইর এই স্পেসিফিক এরিয়াতে যুক্ত হবে। তাহলে আইজিই প্লাজমা সেল থেকে বেরালো, আবার কাহিনীটা কি হলো, নাকের মধ্যে ধুলো পার্টিকেলস ঢুকলো, ফরেন পার্টিকেলস, এগুলো কিন্তু আমাদের শরীরে ক্ষতি করবে। তাহলে একে প্রোটেক্ট করা দরকার বা একে মারা দরকার। সঙ্গে সঙ্গে নাকের মধ্যে যে ব্লাড ভেসেল গুলো আছে সেখান থেকে কি হলো, ডব্লিউবিসি গুলো অ্যাটাক করলো। ডব্লিউবিসি রূপান্তরিত ফর্ম কি, প্লাজমা সেল। প্লাজমা সেল থেকে একে জব্দ করার জন্য বিভিন্ন অ্যান্টিবডি রিলিজ হলো। তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অ্যান্টিবডি এখানে রিলিজ হলো, যেটা হচ্ছে আইজিই। এই আইজিই এবারে তার স্পেসিফিক অ্যান্টিজেন ধুলো বালিগুলোকে সে কি করলো, খপ করে ধরে নিল। বাট এই খপ করে ধরতে গেলে এর যে পার্টিকুলার, আচ্ছা ধরো আমি যদি এটাকে এরকম ভাবে দেখাই দিলে বেটার হবে। ধরো এইটা হচ্ছে আইজি, এটা হচ্ছে আইজি ই। এই আইজি ই খপ করে ধরতে গেলে কি দিয়ে ধরবে, তার হাত দিয়ে ধরবে। আমাদের বডিতে তো এতগুলো অর্গান আছে, আমরা কাউকে ধরতে গেলে কি দিয়ে ধরবো, হাত দিয়ে ধরবো। ঠিক সিমিলার আইজিইরও একটা স্পেশাল টাইপ অফ হাত রয়েছে, স্পেশাল টাইপ অফ হাত রয়েছে, যে হাত দিয়ে কিন্তু এ কি করতে পারে না, এই অ্যান্টিজেন নামক ভয়ানক যে বস্তুটিকে, এই অ্যান্টিজেন নামক ভয়ানক বস্তুটিকে, এই অ্যান্টিজেন নামক ভয়ানক বস্তুটিকে কিন্তু এ কি করতে পারে, ক্যাপচার করতে পারে। এ কিন্তু পা দিয়ে ধরছে না, এ কিন্তু মুখ দিয়ে ধরছে না, নাক দিয়ে ধরছে না, জিভ দিয়ে ধরছে না, কিন্তু হাত দিয়ে ধরছে। তার মানে প্রত্যেকটা অ্যান্টিবডির একটা স্পেশাল এরিয়া রয়েছে যেখানে কিন্তু অ্যান্টিজেনটা যুক্ত হতে পারবে। এখানে স্পেশাল এরিয়া কি, হাত। এবং অ্যান্টিবডির ক্ষেত্রে এটা হাত না বলে একে বলা হয় প্যারাটাপ, একে বলা হয় তোমার প্যারাটোপ, একে বলা হয় প্যারাটোপ। তাহলে প্যারাটোপ কি, অ্যান্টিবডির যে এরিয়া দিয়ে আমি কোনো অ্যান্টিজেনকে ধরতে পারি তাকে আমরা বলছি প্যারাটোপ। বাট
সিমিলারলি তুমি যখন কাউকে ধরবে তখন নিশ্চয়ই পুরো বডিটা তুমি ধরে ফেলবে না, তার মানে কিছু পার্টিকুলার এরিয়া তুমি ধরছো, তবেই তাকে তো টেনে আনতে পারবে। আমি ধরো এই পেনটা কলমটাকে আমি ধরবো, তাহলে আমি ধরলে আমি পুরো কলমটাকে ধরে ফেলবো না, আমি পার্টিকুলার কিছু এরিয়া ধরবো, তবেই তাকে ধরতে পারবো। তাহলে এই পার্টিকুলার এরিয়া যেখানটায় অ্যান্টিবডি ধরবে অ্যান্টিজেনের, সেই পার্টিকুলার এরিয়াটাকে আমরা বলি এপিটোপ। তাহলে হোয়াট ইজ এপিটোপ? এপিটোপ হচ্ছে অ্যান্টিজেনের সেই পার্টিকুলার এরিয়া যেখানে কিন্তু প্যারাটোপ, অ্যান্টিবডির প্যারাটোপ যুক্ত হতে পারে। হোয়াট ইজ প্যারাটোপ? প্যারাটোপ হচ্ছে অ্যান্টিবডির সেই পার্টিকুলার এরিয়া যেখানে কিন্তু অ্যান্টিজেনের এপিটোপ যুক্ত হতে পারে। তাহলে ঘটনা কি হলো? নাক দিয়ে ধুলোবালি ঢুকেছে, ধুলোবালি ঢুকলে আমাদের লোকাল ব্লাড ভেসেলের মাধ্যমে এখানে ব্লাড ডব্লিউবিসি গুলো এখানে রিক্রুটেড হয়েছে এবং ডব্লিউবিসি গুলো রূপান্তরিত হয়ে প্লাজমা সেল থেকে আইজিই তার প্যারাটোপের সঙ্গে স্পেসিফিক ধুলোবালি অ্যান্টিজেনের এপিটোপকে যুক্ত করেছে। তাহলে দেখো, এটা হচ্ছে প্যারাটোপ আর এটা প্যারাটোপ, আর এইটা হচ্ছে এপিটোপ। যেই যুক্ত হয়েছে তখন এই আইজিইর অ্যান্টিবডির এফসি রিজিয়ান কার সঙ্গে যুক্ত হয়েছে? তার স্পেসিফিক রিসেপ্টর রয়েছে মাস্ট সেলে। এই মাস্ট সেলের স্পেসিফিক রিসেপ্টরের নাম হচ্ছে এফসি এপসাইলন আর রিসেপ্টর। এই এফসি এপসাইলন আর রিসেপ্টরের সঙ্গে যুক্ত হয়েছে। তাহলে ধুলোবালি নাক দিয়ে এলো, প্লাজমা সেল আইজিই রিলিজ করলো, আইজিইর সঙ্গে যেই তোমার আইজিইর প্যারাটোপের সঙ্গে ধুলোবালি নামক অ্যান্টিজেনের এপিটোপ যেই যুক্ত হলো, সঙ্গে সঙ্গে আইজিইর এফসি রিজিয়ান তার করেসপন্ডিং রিসেপ্টরের সঙ্গে যুক্ত হয়েছে। যেই রিসেপ্টরের সঙ্গে যুক্ত হয়েছে তখন এর কাছে কিছু পার্টিকুলার স্পেশাল সিগন্যাল গেছে। কার কাছে? মাস্ট সেলের কাছে। মাস্ট সেলের তখন এই যে নিউক্লিয়াস, মাস্ট সেলের এই নিউক্লিয়াস কি করেছে না, মাস্ট সেলের এই নিউক্লিয়াসের মধ্যে কি রয়েছে না, নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ রয়েছে। এই ডিএনএর একটি জিন এক্সপ্রেশন ঘটিয়ে কি তৈরি করেছে না, একটা এনজাইম তৈরি করেছে যার নাম হচ্ছে হিস্টামিন। আচ্ছা, এটা বাইরে হিস্টামিন ডিকার্বক্সিলেজ। আরেকটি জিন স্পেসিফিক এক্সপ্রেশন ঘটিয়ে কি তৈরি করেছে? হিস্টিডিন নামক তোমার অ্যামাইনো অ্যাসিড। এই হিস্টামিন ডিকার্বক্সিলেজ হিস্টিডিনকে কিসে কনভার্ট করেছে? এগুলো সব সাইটোসোলিক স্ট্রাকচার, আমি কিন্তু একটু বাইরে লিখছি স্পেসের অভাবে। হিস্টামিনে কনভার্ট করেছে। তাহলে হিস্টামিন তাহলে এখানে তৈরি হয়েছে। হিস্টামিন এবারে তৈরি হওয়ার পর ধরো আমি একটু মুছি, তাহলে এখানে কি তৈরি হচ্ছে? হিস্টামিন তৈরি হচ্ছে। ক্লিয়ার? হিস্টামিন তৈরি হওয়ার পর এই হিস্টামিন কি বলেছি, এটা বেসিক সাবস্টেন্স, কারণ অ্যাসিড চলে গেছে মানে বেসিক হয়ে গেছে। তাহলে একে এখন সাইটোসোলের মধ্যে স্টেবিলাইজ হতে গেলে কিছু পার্টিকুলার অ্যাসিডিক অ্যাটমসফিয়ারের সঙ্গে যুক্ত হবে বা অ্যাসিডিক কম্পোনেন্টের সঙ্গে যুক্ত হতে হবে। কি বললাম? হিস্টামিন হচ্ছে একটা বেসিক সাবস্টেন্স। তাহলে ক্ষারীয় সাবস্টেন্স কার সাথে যুক্ত হতে চাইবে? অ্যাসিডিক সাবস্টেন্সের সঙ্গে যুক্ত হতে চাইবে। মাস্ট সেল এবং বেসোফিলে একটা পার্টিকুলার অ্যাসিডিক সাবস্টেন্স থাকে যার নাম হচ্ছে
হেপারিন। তাহলে এই হেপারিনের সঙ্গে হিস্টামিন কিন্তু যুক্ত হয়ে গেল। কি বললাম? ধরো এই হচ্ছে হিস্টামিন, এই হচ্ছে এটা হিস্টামিন, আর এই হচ্ছে হেপারিন। এই হেপারিনের একটা পার্টিকুলার সালফার বন্ড রয়েছে, এই বন্ডের সঙ্গে হিস্টামিন কিন্তু যুক্ত হয়ে গেল, কারণ এটা হচ্ছে অ্যালকালাইন বা বেসিক সাবস্টেন্স। এটা হচ্ছে বেসিক সাবস্টেন্স, আর এটা হচ্ছে অ্যাসিডিক সাবস্টেন্স। তাহলে অ্যাসিড এবং বেস সুন্দরভাবে অ্যাটাচ হতে পারে। তাই এখানে হিস্টামিন যখন তৈরি হলো, সে কিন্তু কার সঙ্গে ট্যাগ করবে? হেপারিনের সাথে ট্যাগ করবে। কেন না? হিস্টামিন হচ্ছে অ্যালকালাইন আর হেপারিন হচ্ছে অ্যাসিডিক। তাহলে অ্যাসিড এবং অ্যালকালাইন কিন্তু ভালো মতন করে বন্ড তৈরি করতে পারবে। দিয়ে বন্ড তৈরি করে কি তৈরি করলো না? এখানে কিন্তু ভেসিকেলের মধ্যে সে কিন্তু থাকলো। তাহলে এই স্টিমুলেশন হিস্টামিন তৈরি করে হিস্টামিনকে ভেসিকেলের মধ্যে ইনকর্পোরেট করলো। দেন এই স্টিমুলেশন থেকে আলটিমেট এই ভেসিকেল বা পর্দা ভেঙে গিয়ে তোমার কি হলো? হিস্টামিন কিন্তু রিলিজ হলো। হিস্টামিন কি হলো? রিলিজ হলো। হিস্টামিন রিলিজ হলে আর তো এখানে হিস্টামিন নেই, তাহলে হেপারিন একা হয়ে গেল। পরবর্তীকালে যখন আবার স্টিমুলেশন আসবে তখন কিন্তু আবার হিস্টামিন তৈরি হবে, হেপারিনের সঙ্গে যুক্ত হবে, স্টিমুলেশন কন্টিনিউ এবং হিস্টামিন কিন্তু রিলিজ। তাহলে একবার হিস্টামিন রিলিজ হয়ে গেলে তারপরে তুমি স্টিমুলেশন দিলেও তোমার কিন্তু হিস্টামিন আর তৈরি হয়নি, আর নেই হিস্টামিন। তার ফলে কিন্তু তোমার সেই সময় আর কিন্তু রিয়াকশন হবে না। তাহলে হিস্টামিন অ্যালার্জিক রিয়াকশন একটা এপিসোডিক হয়, একবার হলো, 2-4 দিন অফ, তারপরে আবার হলো। তাহলে এটা একটা এপিসোডিক কেন? কারণ হিস্টামিন যখন রিলিজ হয়ে গেল তখন আবার সে সিনথেসিস হবে, গ্র্যানুলেশন হবে, ভেসিকেলের মধ্যে ইনকর্পোরেশন হবে, দেন ডিগ্র্যানুলেশন হবে, দেন রিলিজ হবে। তাহলে এই যে সাইক্লিক পিরিয়ড, এটা কিন্তু একটা পিরিয়ডিক। তাহলে হিস্টামিন কিভাবে রিলিজ হচ্ছে? হিস্টামিন রিলিজ হচ্ছে জাস্ট সিম্পল মেকানিজম। আমাদের যদি বডিতে কোনো রকম ফরেন পার্টিকেলস বেরায়, মানে ইনকর্পোরেট করে ঢুকে, সেখানে লোকাল ব্লাড সাপ্লাই রয়েছে, সেখান থেকে ডব্লিউবিসি গুলো রিক্রুইট হয়, ডব্লিউবিসি থেকে রূপান্তরিত হয় প্লাজমা সেল। প্লাজমা সেল কি তৈরি করে? আইজিই। আইজিই যেই তৈরি হলো, আইজিই তার স্পেসিফিক অ্যান্টিজেনের সঙ্গে আইজিইর প্যারাটোপ অ্যান্টিজেনের এপিটোপের সঙ্গে যুক্ত হলো। যেই যুক্ত হলো আইজিইর এফসি রিজিয়ন তার স্পেসিফিক রিসেপ্টরের সঙ্গে যুক্ত হয়ে সিগন্যাল, ইন্ট্রাসেলুলার সিগন্যাল জেনারেশন করলো। যেই সিগন্যালটা আমাদের এই মাস্ট সেলের নিউক্লিয়াসে যে স্পেসিফিক জিন রয়েছে সেই জিনকে ডিকোড করে হিস্টামিন ডি কার্বক্সিলেজ এনজাইম তৈরি করলো, এবং আরো স্পেসিফিক জিন ডিকোড হয়ে হিস্টিডিন অ্যামাইনো অ্যাসিড তৈরি করলো। এই হিস্টিডিন অ্যামাইনো অ্যাসিড হিস্টামিন ডি কার্বক্সিলেজের দ্বারা সেখান থেকে কার্বন সংখ্যা কমিয়ে দিয়ে আলটিমেট হিস্টামিন রিলিজ করলো, মানে তৈরি হলো। এই হিস্টামিন কিন্তু একটা বেসিক, কারণ কার্বন সংখ্যা কমে গেলে অ্যাসিড কমে গেছে, তাহলে একটা বেসিক সাবস্টেন্স। সেই বেসিক কিন্তু নিজেকে স্টেবিলাইজ করার জন্য একটা অ্যাসিডিক বন্ধুকে খোঁজ করলো, এবং সেই অ্যাসিডিক বন্ধুটাকে হেপারিন। এই হেপারিনের সঙ্গে এই বেসিক সাবস্টেন্সটি যুক্ত হয়ে এখানে কিন্তু ভেসিকেলের মধ্যে থাকলো, এবং এই কন্টিনিউয়াস স্টিমুলেশন যখন আসবে সেখান থেকে ডিগ্র্যানুলেশন হয়ে হিস্টামিন রিলিজ হলো। মাস্ট সেলে আর একটা মেকানিজম ঘটে। কি ঘটে না? মাস্ট সেলে এই এফসি এপসাইলন রিসেপ্টর ছাড়া আরো কিছু তোমার রিসেপ্টর রয়েছে, যাকে আমরা বলি পিআরপি রিসেপ্টর। পিআরপি রিসেপ্টর মানে কি? প্যাটার্ন রেকগনিশন রিসেপ্টর।
প্যাটার্ন, কি ধরনের সমস্যা ঘটছে সেই প্যাটার্নটাকে রেকগনাইজড করছে। প্যাটার্ন রেকগনিশন রিসেপ্টর দু ধরনের। একটা হচ্ছে প্যাটার্ন অ্যাসোসিয়েটেড প্যাথোজেন অ্যাসোসিয়েটেড প্যাটার্ন, প্যাথোজেন অ্যাসোসিয়েটেড প্যাটার্ন রিসেপ্টর, রেকগনিশন রিসেপ্টর। মানে ধরো বাইর থেকে কোনো একটা সাবস্টেন্স, প্যাথোজেনিক সাবস্টেন্স, রোগ তৈরিকারী সাবস্টেন্স, সে কিন্তু ঢুকলো এবং এই মাস্ট সেলে উপস্থিত পি রিসেপ্টরের সঙ্গে বাইর থেকে একটা সাবস্টেন্স ঢুকলো, মাস্ট সেলের উপস্থিত পি রিসেপ্টরের সঙ্গে যুক্ত হলো, দিয়ে কিন্তু হিস্টামিন সিনথেসিস করলো, হিস্টামিন ডিগ্রানুলেশন করলো অ্যান্ড রিলিজ হলো। তাহলে যে কোনো ধরনের প্যাথোজেন, জার্মস, এছাড়া আরেকটা হয় তোমার ড্যামেজড রেকগনিশন রিসেপ্টর। ধরো আমার হাতে কেউ এখানে হাতুড়ি মেরে দিয়েছে, তারা ড্যামেজ হলো। এই যে সেল ইঞ্জুরি হলো, এই সেল ইঞ্জুরির ফলে যে কেমিক্যালগুলো রিলিজ হলো সেগুলো হচ্ছে ড্যামেজ সেলুলার ডেব্রিস। সেই সেলুলার ডেব্রিস গুলো প্রথমত ড্যামেজড, এবং সেই ড্যামেজড সেলুলার ডেব্রিস যখন এই প্যাটার্ন রেকগনিশন রিসেপ্টরের সঙ্গে যুক্ত হচ্ছে, সেখান থেকে সিগন্যাল জেনারেট হয়ে তোমার কিন্তু কি তৈরি হচ্ছে, সেখান থেকে সিগন্যাল জেনারেট হয়ে তোমার কিন্তু হিস্টামিন রিলিজ হচ্ছে। যেমন খুব কমন এক্সাম্পল, ধরো আমি একটা কোনো জীবাণু আমার মধ্যে প্রবেশ করলো, সেই জীবাণুটা গিয়ে মাস্ট সেলের গায়ে তোমার কে আছে না প্যাথোজেন রেকগনিশন রিসেপ্টর রয়েছে। সেই প্যাথোজেন রেকগনিশন রিসেপ্টরের কাছে সে কিন্তু অ্যাটাচড হলো, জীবাণু নয়, জীবাণুর থেকে টক্সিন কেমিক্যাল, যেই অ্যাটাচড হলো তখন মাস্ট সেল থেকে হিস্টামিন রিলিজ হলো, তৈরি হয়। আবার কোনো জায়গায় আমার ড্যামেজ হয়েছে, এক্সটার্নাল ড্যামেজ অথবা ইন্টারনাল ড্যামেজ, যে কোনো ড্যামেজ হয়েছে। ধরো সান, সূর্যের আলোতে ড্যামেজ হয়েছে, তো এই সূর্যের আলো, তার ফলে সান অ্যালার্জি হয়। সূর্যের আলো মাধ্যমে আমার এখানে লোকাল টিস্যু ড্যামেজ হয়েছে, ড্যামেজ হয়ে কি হয়েছে না সে কিন্তু এই প্যাটার্ন রেকগনিশন রিসেপ্টরকে সঙ্গে যুক্ত হয়েছে। সেলুলার ডেব্রিসগুলো, সেল ড্যামেজ হলে কি হবে, সেলের বিভিন্ন সাবস্টেন্স রিলিজ হবে, কেমিক্যাল, সাইটোকাইন্স, ইন্টারলিউকিনস, কেমোকিনস, এই সমস্ত। তো এইসব সাবস্টেন্সগুলো, অপসোনিন, এই সমস্ত সাবস্টেন্সগুলো কি করছে না আমাদের এই প্যাটার্ন রেকগনিশন রিসেপ্টর বা ড্যামেজড রেকগনিশন রিসেপ্টরকে উত্তেজিত করাচ্ছে, দিয়ে কিন্তু হিস্টামিন রিলিজ করছে। তার মানে ফরেন পার্টিকেলস, আইজি এর মাধ্যমে কোনো প্যাথোজেনিক স্ট্রাকচার, জীবাণু টিবাণু, কোনো প্যাথোজেন এবং কোনো ড্যামেজ, যে কোনো ধরনের কেমিক্যাল ড্যামেজ, ফিজিক্যাল ড্যামেজ, যে কোনো ড্যামেজ, তারা কিন্তু মাস্ট সেলকে স্টিমুলেট করবে। ঠিক একই রকম ভাবে বেসোফিলকেও স্টিমুলেট করবে, দিয়ে কি রিলিজ করবে না হিস্টামিন রিলিজ করবে। তাহলে হিস্টামিন রিলিজটা আমরা মোটামুটি আজকে পড়লাম, বাকিটা আমরা পার্ট 2-তে কমপ্লিট করব, অ্যালার্জি এবং অ্যান্টি অ্যালার্জিক মেডিসিন। তো এক্স্যাক্টলি আমরা আজকে কি পড়লাম, আজকে আমরা পড়লাম অটোকয়েডস। অটোকয়েডস মানে যারা কিন্তু লোকালি তৈরি হবে, লোকালি কাজ করবে এবং খুব অল্প সময়ের জন্য কাজ করবে, এবং তারা কাজ করার পর অটোমেটিকভাবে ডিগ্রেড হয়ে যাবে বা মেটাবলাইজড হয়ে যাবে। এবং এরা হরমোন লাইক অ্যাকশন করে, কারণ এরা সেকেন্ড মেসেঞ্জারের মাধ্যমে বিভিন্ন কেমিক্যাল স্টেপের মাধ্যমে আমাদের সেলুলার ফাংশন কিন্তু রেগুলেট করে। এবারে হচ্ছে না এই অটোকয়েডস বিভিন্ন ধরনের হয়, যেমন অ্যামিন গ্রুপের, যেমন তোমার পেপটাইড গ্রুপের, যেমন লিপিড গ্রুপের, যেমন গ্যাসিয়াস, বিভিন্ন অটোকয়েডস আমরা পেয়ে থাকি। এই অটোকয়েডস আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট আজকের টপিক, সেটা হচ্ছে হিস্টামিন। হিস্টামিন প্রধান
প্রথম ডিরাইভ হয়েছে তোমার আর্গট, তোমার ফাঙ্গাস থেকে, পরে এটা হিউম্যান বডিতেও আমরা এর প্রেজেন্স অনুভব করেছি। মোটামুটি কোথা থেকে রিলিজ হয় না, মোটামুটি আমাদের সারফেসে এরিয়াগুলোতে মাস্ট সেল রয়েছে এবং টিস্যু স্পেসে, ইন্টারস্টিশিয়াল স্পেসে মাস্ট সেল রয়েছে। মাস্ট সেল হচ্ছে এক ধরনের ম্যাক্রোফেজের প্রতিরূপ। এছাড়া এই হিস্টামিন রিলিজ হচ্ছে আমাদের স্টমাকে এন্টারোক্রোমাফিন সেল রয়েছে। এছাড়া হিস্টামিন আমাদের রিলিজ হচ্ছে ব্রেন এবং স্পাইনাল কর্ডে কিছু পার্টিকুলার হিস্টামিনার্জিক নিউরন রয়েছে, এবং তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট ডুরাল হিস্টামিনার্জিক নিউরন এবং মোস্ট ইম্পর্ট্যান্ট পস্টিরিও হাইপোথ্যালামিক হিস্টামিনার্জিক নিউরন। তো এই হিস্টামিন রিলিজ আমরা মাস্ট সেল থেকে প্রধানত এবং বেসোফিল থেকে প্রধানত ধরে থাকি, বিশেষ করে অ্যালার্জিক রিয়াকশনের ক্ষেত্রে। এবং যখন আমাদের ধুলো বালি ময়লা যে কোনো স্টিমুলেশন, যে কোনো অত্যাচার যখন আমাদের এই সব লেভেলে হয়ে থাকে, তখন সেই পার্টিকুলার স্টিমুলেশন বা অ্যান্টিজেন তোমার আইজিইর সঙ্গে যুক্ত হবে, এবং আইজিই কিন্তু তার পার্টিকুলার রিসেপ্টর রয়েছে মাস্ট সেলে, তার সঙ্গে যুক্ত হয়ে হিস্টামিনকে রিলিজ করবে। পাশাপাশি কোনো জীবাণু বা কোনো রকমভাবে ড্যামেজ, ফিজিক্যাল, কেমিক্যাল, থার্মাল ড্যামেজ, সেই ড্যামেজও কিন্তু আমাদের মাস্ট সেলকে প্যাটার্ন রেকগনিশন রিসেপ্টরের মাধ্যমে মাস্ট সেলকে উত্তেজিত করে কি করবে না হিস্টামিন রিলিজ করবে। এই হিস্টামিন আমাদের এবারে কিছু ভালো কাজ করবে, কিছু খারাপ কাজ করবে। ভালো কাজগুলোকে আমরা অ্যাকসেপ্ট করব, খারাপ কাজগুলোকে আমরা বন্ধ করব। তাহলে চলো নেক্সট ক্লাসে আমরা বাকিটা কন্টিনিউ করব। আজকে অনেক রাত হয়ে গেছে, তোমরা আশা করি প্রত্যেকে কিন্তু কি করবে, পড়াশোনা করবে। এবং আরেকটা কথা বলি শেষ করার আগে, খুব ইম্পর্টেন্ট কথা। আজকে আমাদের কাছে একটা কল আসে, তখন প্রায় দুপুর 12টা, আমি একটু বিজি ছিলাম, তো আমাকে একজন ফোন করেছে, সে স্যার আপনার কাছে ভর্তি হব। তো বেশ ভালো কথা, আমি তাকে আমাদের রুলস রেগুলেশনগুলো সবকিছু বলি। এবারে তিনি দাবি করছেন তিনি নাকি এতটাই মহাশক্তিধর, তিনি নাকি গভর্নমেন্ট ফার্মাসি কলেজে মাত্র 50,000 টাকা উনাকে দিলে উনি নাকি ভর্তি করে দিবেন। আমি সেটা বারংবার বলতে থাকি যে এটা সম্ভব, তাহলে আমার কিছু স্টুডেন্টকে আপনি ভর্তি করে দেন গভর্নমেন্টে, উইদাউট এন্ট্রান্স, উইদাউট কিছু, আপনি গভর্নমেন্ট ফার্মাসি কলেজে ভর্তি করে দেবেন, তাও আবার কোথায়, বসিরহাট। তো আমার একটু খটোমটো লাগলো, সিম্পলি ফ্রড জিনিস, কোনোদিন এইসবের চক্করে পড়বে না। আমি শুধু একটা কথাই বলবো যে আমি তোমাকে পড়িয়ে তৈরি করাবো, আমি তোমাকে পড়িয়ে তৈরি করাবো। ম্যাক্সিমাম ইনস্টিটিউশন তোমার সঙ্গে যে ধোঁকাবাজি করছে, পড়াশোনা করতে হবে না, ওয়েস্ট বেঙ্গলে 3টা মিথ্যে কথা বলা হয় ফার্মাসির জন্য, পড়াশোনা না করে পাস করিয়ে দেওয়া হবে, এক্সিট এক্সাম এখন হবে না, চালু হয়নি, কেস হয়ে গেছে, আন্ডার টেবিল করে দেবো, ওভার টেবিল করে দেবো, তাহলে দ্বিতীয় মিথ্যা কথা। আর তৃতীয় মিথ্যা কথা, কম পয়সায় ভর্তি করে পরে ওভার মানি করে তাকে 2 লাখ 2.5 লাখে নিয়ে যাওয়া। কলকাতার একটি সংস্থার কাছ থেকে আমাদের কাছে একটা স্টুডেন্ট এসেছিল, সেনকে বলল, এবং সংস্থাটি সম্ভাব্য মানে নর্থ কলকাতা থেকে একটু ছাড়িয়ে, আমি পরে নাম আমি তার প্রকাশ করব না, পি দিয়ে নাম, লাস্টে টি দিয়ে নাম। তো পি এবং টি এই ধরনের একটা কলেজ যে ভর্তি হয়েছিল, একজন ভদ্রলোকের মেয়ে, তার ফার্স্ট ইয়ার কিছুই হয়নি, কোনো পড়াশোনা হয়নি, এবং সে যথারীতি ফেল করেছে। পড়াশোনা না করালে কি হবে, পড়াশোনা না করলে ফেল করবে। তো সে এখন চাইছে যে ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার যদি অন্য কলেজের মাধ্যমে বা অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে একই সঙ্গে দেওয়া আছে। দ্যাট ইজ নট পসিবল। আমি বললাম যে এটা সম্ভব নয়। না, আপনারা না দেখে ভর্তি হন কেন? আমি বললাম যে আপনারা পড়াশোনা আগে দেখবেন। আরে যেখানে পড়াশোনা হয় না সেখানে সমস্যা ঘটে, অতএব পড়াশোনা যেখানে হয় সেখানেই ভর্তি হবে। আমি এখনো বলছি, যারা 2025 সেশনে সঠিকভাবে ভর্তি হয়ে প্রথম থেকে পড়াশোনা করে এবং এক্সিট এক্সামের ফুল প্রিপারেশনের জন্য যদি সহযোগিতা চাও, তাহলে খুব তাড়াতাড়ি 6291086211 নাম্বারে যোগাযোগ করো। আমরা তোমাকে দায়িত্ব সহকারে তোমার নলেজ একটু হলেও বাড়াবো এবং রীতিমতো পড়াশোনা করিয়ে, অনলাইনে অফলাইনে সব জায়গায় ক্লাস করিয়ে তোমাকে সঠিকভাবে তৈরি করার চেষ্টা করবো। বাট তোমাকেও কথা দিতে হবে যে হ্যাঁ স্যার আমি পড়াশোনা করব। অনেকে বলে স্যার আমার টাইম নেই, পড়াশোনা করতে পারবো না। তাহলে আপনি পড়াশোনার কোর্সে এসেছেন কেন?
আপনি তো এমনি অন্য কিছু করতে পারতেন, পড়াশোনার কোর্সে তো আসার দরকার নেই। পড়াশোনার কোর্সে এসেছেন মানে সরকার ধরে নিচ্ছে আপনি কিন্তু পড়াশোনা করতে এসেছেন। আমি অলরেডি দেখিয়েছি যে জাস্ট 15 দিন আগে ডিএলএড পরীক্ষা বা বিএড পরীক্ষা, ডিএড পরীক্ষা এবং ডিএলএড পরীক্ষা ছিল, প্রত্যেকটা ক্যান্ডিডেটকে কোনো হোম সেন্টার পড়েনি, মেটাল ডিটেক্টর দিয়ে চেক করে 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 ঢুকাচ্ছে, যাতে কোনো রকম ভাবে তোমার ম্যাল প্র্যাকটিস কোনো তরফ থেকে, না টিচারের তরফ থেকে, না ইনভিজিলেটের তরফ থেকে, না কলেজের তরফ থেকে, এবং গভর্নমেন্ট কলেজগুলোতে তো পড়ে, কোনো ম্যাল প্র্যাকটিস হবে না, যাতে না করতে পারে। প্রচন্ড টাফ হয়েছে। ফার্মাসি পরীক্ষা লাস্ট 2 বছর থেকে সিনারিও চেঞ্জ হয়ে গেছে। তার ফলে যারা এখনো ক্লাস শুরু করনি, যারা যে যেখানে ভর্তি হয়েছ, তারা আজ থেকে পড়া শুরু করে দাও। কারণ তোমাদেরকে এই ক্লাস করাবে 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 বলে অলমোস্ট তোমার 6 মাস কেটে গেছে। 2 বছরের কোর্স থেকে 6 মাস বেরিয়ে গেল, আর ক্লাস করাবে 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 বলে প্রত্যেকেই বলছে ক্লাস করাবো, কিন্তু ক্লাসটা করছে না। করাবো আর করছি মধ্যে পার্থক্য আছে। আমি পড়বো আর পড়ছির মধ্যে পার্থক্য আছে। আমি পড়াবো আর পড়াচ্ছির মধ্যে পার্থক্য আছে। তো তাই তোমরাই বোঝার চেষ্টা করো। আর যারা ভর্তি হতে চাও, একদম টাইম শর্ট, খুব তাড়াতাড়ি যোগাযোগ করো এবং আমরা তোমাদের দায়িত্ব নিতে প্রস্তুত। বাট ইয়েস, তোমাকেও সহযোগিতা করতে হবে, তার মানে পড়াশোনা। ধন্যবাদ সবাইকে, সবাইকে গুড নাইট। পড়াশোনা করতে থাকো, আবার পরের দিন নেক্সট আমরা কন্টিনিউ করবো। থ্যাংক ইউ।